হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকে নিফটি এবং ব্যাংক নিফটি দুটো কিন্তু উল্টো ডিরেকশনে কাজকর্ম করেছে। নিফটি 24,461, অর্থাৎ 114 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে, মাঝে অবশ্য আর একটু উপরে গেছিল। আর ব্যাংক নিফটি প্রায় 300 পয়েন্টের কাছাকাছি নিচে যাওয়ার পরে ফাইনালি 54,920, অর্থাৎ 196 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। কারণটা আপনাদের বুঝতে আশা করি অসুবিধা হচ্ছে না। কারণ কি, মার্কেট কোটাক ব্যাংক এবং এসবিআই এর যে রেজাল্ট ছিল সেই রেজাল্টকে কিন্তু তেমন ভাবে মেনে নেয়। কোটাক ব্যাংকে প্রায় আজকে 4-5% ফল ছিল, ঠিক আছে। কোটাক ব্যাংকেও ফল ছিল, ইভিন এতেও ফল ছিল, এসবিআই তেও প্রায় 2%-এর কাছাকাছি ফল ছিল, যার ফলস্বরূপ আজকে কিন্তু ব্যাংক নিফটির প্রেসার ছিল। কোটাক ব্যাংক ফাইনালি কিন্তু 4.59% নিচে ক্লোজিং দিয়েছে 2085-র কাছাকাছি। আর অন্যদিকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যদি দেখা যায়, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও প্রায় 2%-এর কাছাকাছি নিচে ক্লোজিং, হ্যাঁ 2%-এর কাছাকাছি নিচে ক্লোজিং দিয়েছে। খুলেছিল নিচে, ঠিক আছে, অনেক নিচে খুলেছিল, প্রায় ধরুন 782-র কাছাকাছি ক্লোজিং, মানে ওপেন হয়েছিল 2%-এর কাছাকাছি। কিছুটা রিকভার হয়ে প্রায় 1.25% নিচে ক্লোজিং দিয়েছে। এবং আরো একটা রেজাল্ট ছিল, যেটা গত ফ্রাইডে স্যাটারডেতে এসেছিল, সিডিএসএল। সিডিএসএলও মার্কেট খুশি হয়নি। সিডিএসএলও প্রায় প্রথমের দিকে অনেক বেশি ফল ছিল, 100, মানে যদি দেখা যায় উপর থেকে নিচ পর্যন্ত প্রায় 5-6%-এর কাছাকাছি ফল ছিল। বাট ফাইনালি কিন্তু ম্যাক্সিমামটা বাই হয়ে গেছে এবং ফাইনালি 1.11%-এর নিচে ক্লোজিং দিয়েছে এবং অত্যন্ত হাই ভলিউমে কাজকর্ম হয়েছে। তাহলে রেজাল্ট যেগুলো গত শুক্রবার শনিবার এসেছিল সেগুলোর তাহলে মার্কেট খুব একটা ভালো চোখে নেয়নি। রিগার্ডিং ইন্ডো পাকিস্তান টেনশন, সেটার ক্ষেত্রে আজকে ইউনাইটেড স্টেট সিকিউরিটি ইউএনএ তে সিকিউরিটি কাউন্সিলে একটা ব্যাকডোর দিয়ে একটা মিটিং এর ব্যবস্থা করা হয়েছিল পাকিস্তানের অনুরোধে। সেই মিটিং এর এখনো পর্যন্ত আউটকাম এখন পর্যন্ত বের হয়নি। আর ট্রাম্প রিলেটেড যে ট্যারিফ, আজকে নতুন করে ট্রাম্পের নিউজ বলতে হলিউডের যে সমস্ত মুভি ইউএস এর বাইরেতে তৈরি করা হয়, ইউএসএ তে আসে, সেগুলোর উপরে 100% ট্যারিফ লাগিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তো তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো খবর ছিল না। ফ্রেন্ডস, আমাদের যে চিফ ইকোনমিক অ্যাডভাইসার আছেন, উনি আজকে ওনার এক ইন্টারভিউতে কিন্তু একটা ইভেন্টে বলতে গিয়ে উনি কিন্তু খুব পজিটিভ কিছু কথাবার্তা বলেছেন। Dr. V. Ananta Nageswaran expressed confidence in the economic resilience and said Indian economy is in good shape despite the challenging global environment. বলতে গিয়ে উনি যেটা বলছেন যে কারেন্ট ইকোনমিক ইন্ডিকেটর, মানে আমাদের দেশে, শো দ্যাট ইন্ডিয়ান ইকোনমি ইজ প্রোগ্রেসিং ওয়েল। সমস্ত ইন্ডিকেটর আমাদের খুব ভালো ইন্ডিকেট করছে। এবার দরকার কি, ইন্ডিয়া টু মেনটেন ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি হোয়াইল পারসুইং ইনোভেশন লেড ইনক্লুসিভ গ্রোথ স্ট্র্যাটেজি। অর্থাৎ যাতে মানে ম্যানুফ্যাকচারিং এই সমস্ত জিনিসকে কেন্দ্র করে এবং জিডিপি যাতে বৃদ্ধি হয় সেই স্ট্র্যাটেজি নিতে হবে। ইন্ডিয়াজ ইকোনমি ইজ ইন গুড শেপ despite challenging global environment. Final number for FY25 will be available in May. Current indicators suggest we are progressing well. অন্যদিকে ফ্রেন্ডস, ক্রুড অয়েল বিলো 60-র কাছাকাছি চলে গেছে। এবং এর কারণটা কি? কারণ ওপেক প্লাস যে কান্ট্রি, ওপেক প্লাস কান্ট্রি তারা বর্তমান পরিস্থিতিতে
কিন্তু প্রোডাকশন বাড়াচ্ছে। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, ক্রুডের প্রাইস কিন্তু আরো নিচে চলে আসছে। ওয়েল slumped in early trading after OPEC plus agreed to a further surge in output over the weekend, bolstering global supplies. Crude oil fell 3.4% after the group of oil producing nations continued an accelerated revival of supply that same prices. এবারে এর জন্য কি হয়েছে, বিপিসিএল মানে যত অয়েল মার্কেটিং কোম্পানি আছে, বিপিসিএল, এইচপিসিএল, আইওসি, আমাদের দেশে তারা সবাই কিন্তু 5-6% করে সব উপরে কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে। আর তেল দাম যত নিচে তত কিন্তু আমাদের বেনিফিট। বাট এখন কি হয়েছে, তেলের দাম কমলেও সরকার তেলের দাম কমাচ্ছে না। আলটিমেটলি দ্যাট প্রফিট গোজ টু অয়েল মার্কেটিং কোম্পানি অর গভর্নমেন্ট, কাস্টমার অব দি বেনিফিট আসছে না। যদিও বা যদি ক্রুডের দাম বেড়ে যায় অনেকদিন পর্যন্ত তারা কিন্তু বাড়ায়ও না, এটাও একটা পজিটিভ পয়েন্ট। ফ্রেন্ডস, ইরকন ইন্টারন্যাশনাল মেনলি যারা রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজকর্ম করে তারা কিন্তু একটা ভালো 458 কোটি টাকার প্রজেক্ট পেয়েছে। ইনফর্ম টু দ্য এক্সচেঞ্জ দ্যাট ইট হ্যাজ রিসিভড এ লেটার অফ অ্যাকসেপ্টেন্স ফ্রম নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন NEEPCO for the execution of civil works related to the Tato 1 hydroelectric project in Arunachal Pradesh. Total value of the contract is 458.14 crore, inclusive all applicable taxes and duty. Friends, এই ব্যাপারে আমার একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে কি, এর আগের বারে ইরকনের যে কমেন্ট্রি, সেই কমেন্ট্রি শুনে আমি বেশ কিছুটা হতাশ হয়েছিলাম। কারণ কি না, ইরকন মানে বলছে যে তার যে ম্যাক্সিমাম যেসব, ধরুন আজকে অরুণাচল প্রদেশে একটা প্রজেক্ট করতে যাচ্ছে, এই প্রজেক্ট শেষ করে উঠতে, দেখুন এমনিতে অরুণাচল প্রদেশ অনেক রিমোট এরিয়াতে, এই সমস্ত জায়গায় প্রজেক্টকে এক্সিকিউশন করার পরে প্রজেক্টের ডিলে প্লাস অন্যান্য এক্সপেন্ডিচার বেড়ে যাওয়ার কারণে এই সমস্ত প্রজেক্ট থেকে কিন্তু তাদের মানে লাভ বেশ কিছুটা কমে যায়। এটা কিন্তু ওদের মানে এর আগের বারের যে কমেন্ট্রি ছিল সেই কমেন্ট্রিটা পুরোটা আমি কিন্তু শুনেছিলাম। তো সেই নিরিখে মানে ইরকনের ব্যাপারে এখন কিন্তু খুব বেশি ডিসিশন নেওয়ার সময় নয়। ইরকন কিন্তু এখন বেশ কিছুদিন কিন্তু একটা এতে লেভেলে চলবে, কনসলিডেশন লেভেলে চলবে বলে আমার অনুমান, যতক্ষণ পর্যন্ত না তার রেজাল্টের উপর কোনো ভালো কোনো প্রভাব না পড়ে। ফ্রেন্ডস, এসবিআই এর রিসার্চ একটা বেরিয়েছে অন আরবিআই রেট কাট রিসার্চ। এসবিআই যেটা বলছে যে রিজার্ভ ব্যাংক বর্তমানে যে ইন্টারেস্ট রেট আছে সেটাকে কিন্তু ম্যাসিভ কাট করতে পারে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। সেটা কত না, মানে এটা বেসিস পয়েন্টে আছে 125 to 150 বেসিস পয়েন্ট, অর্থাৎ 1.25% থেকে 1.5% পর্যন্ত এই ফিসকাল ইয়ারে রেটকে কাট করতে পারে। কারণ কারণ কি, ইনফ্লেশন কিন্তু রেকর্ড লোতে চলে এসছে। এসবিআই রিসার্চ রিপোর্ট অন মানডে স্টাডি সাজেস্টেড দ্যাট সেন্ট্রাল ব্যাংক শুড গো ফর জাম্বো রেট কাট। জাম্বো রেট কাট বলতে অ্যাট এ টাইম 50 বেসিস পয়েন্ট কাট, 0.5 বেসিস পয়েন্ট কাট করতে পারে। ইট উড বি মোর এফেক্টিভ। শার্প moderation in consumer price index based inflation hitting 67 month low, মানে 5.5 বছরের নিচে প্রায় 3.34% কাছাকাছি চলে এসছে মার্চ 2025-এ ডিউ টু শার্প কারেকশন ইন ফুড ইনফ্লেশন। ফুড ইনফ্লেশনে বড় কারেকশনের জন্য ইনফ্লেশন 3.34% কাছাকাছি চলে এসছে, এবং এটাই কিন্তু যেহেতু ইনফ্লেশন নিচে চলে এসছে, সো ইট উইল বি মানে পারফেক্ট টাইম যখন আরবিআই মানে ম্যাসিভ রেট কাট করা উচিত, যাতে আমাদের জিডিপিটা ডাবল ডিজিটের কাছাকাছি যেতে পারে। ডাবল ডিজিট মানে প্রায় বর্তমানে যেটা চলছে 6.5-এর কাছাকাছি, অ্যারাউন্ড 10%-এর কাছাকাছি। ক্লিয়ার? তো এইটা রিলেটেড আর একটা খবর আছে, আমি একটু পরে বলছি। আদানি ফ্রেন্ডস ইউএস এর ডোনাল্ড ট্রাম্পের টিমের কাছে চলে গেছে। কারণ কি, আপনারা জানেন আদানি ব্রাইবারি কেস
অ্যাট ইউএসএ তে, ইউএস কোর্টেতে একটা ব্রিভারি রিলেটেড কেস চলছিল ঘুষ দেওয়ার ব্যাপারে। এবারে আদানি গ্রুপের যে মানে ম্যানেজমেন্ট, আদানি গ্রুপের যে রিপ্রেজেন্টেটিভ, তারা কি করেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশন টিম আছে তার সঙ্গে দেখা করার চেষ্টা করছে। ডিসকাশন সেন্টারেড অন সিকিং ডিসমিসেল অফ ক্রিমিনাল চার্জেস ইন ব্রাইবারি ইনভেস্টিগেশন অ্যাজ রিপোর্টেড বাই ব্লুমবার্গ নিউজ। বেশ বড় একটা টাকার যে ঘুষকাণ্ড, সেটা নিয়ে তাই ওরা চলে গেছে। অ্যাজ এ রেজাল্ট কি হয়েছে, তাদের যে শেয়ার, আদানি গ্রুপের শেয়ার কিন্তু আজকে অনেক শেয়ার 14%, কোনটা 10%, এইভাবে কিন্তু আদানি গ্রুপের সমস্ত শেয়ার কিন্তু আজকে মার্কেটে অনেক উপরে ছিল বিকজ অফ দিস গুড নিউজ। ক্লিয়ার? এবার যে কথাটা বলতে চেয়েছিলাম যে আইএমএফ দেখুন, প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্টারলিঙ্ক। আজকে আইএমএফ এর একটা লেটেস্ট রিপোর্ট বেরিয়েছে, যেখানে বলছে ইন্ডিয়া এই বছরই, অর্থাৎ এই মানে 2026-এ যেটা চলছে রানিং, ইন্ডিয়া উইল বি ফোর্থ লার্জেস্ট ইকোনমি। অর্থাৎ ইন্ডিয়া জাপানকে পিছনে ফেলে দেবে। এবং তাতে যেটা বলা হয়েছে, ইন্ডিয়া কত হবে না 4.187 ট্রিলিয়ন ইকোনমি এই 2026-এ, আর জাপান 4.186 trillion economy. So India will be fourth largest economy in this financial year. এবং উইদিন 2028-এর মধ্যে ইন্ডিয়া উইল বি থার্ড লার্জেস্ট ইকোনমি, অর্থাৎ জার্মানিকে বিট করার পরে। সুতরাং এই সমস্ত ডাটা দেখে যেটা মানে আমাদের ফিল করা উচিত, বিশেষ করে ফ্রেন্ডস, এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 শুরু হয়েছে, এই বছরে কিন্তু শেষ হতে হতে মার্কেট কিন্তু একটা মানে এই সমস্ত যে সমস্ত প্রবলেম গুলো চলছে, এগুলো ধীরে ধীরে কমে আসবে এবং মার্কেটে কিন্তু একটা বড় র্যালি বা মার্কেট একটা নতুন হাইট দিকে যেতে পারে। উপর নিচে হবে, কিন্তু ওয়েট করে যদি কেউ পেশেন্সের সঙ্গে আগামী 11 মাস ওয়েট করে থাকে, তাহলে 11 মাসের মধ্যে সে কিন্তু অনেক বেটার জায়গায় শেয়ার মার্কেটকে দেখতে পারবে বা তার পোর্টফোলিওকে দেখতে পারবে। ফ্রেন্ডস, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা অলওয়েজ এ গুড কোম্পানি, অর্থাৎ লিডার অফ দিস মানে আমাদের এই এতে অটোমোবাইল সেক্টরে খুব ভালো একটা শেয়ার। এর রেজাল্ট সবচেয়ে ভালো আসছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। আজকে ওরা রেজাল্ট এসছে এবং রেজাল্ট যদি দেখেন ফ্যান্টাস্টিক রেজাল্ট এসছে। এম অ্যান্ড এম, সরি আমি চার্ট দেখতে, হ্যাঁ এম অ্যান্ড এম, মহিন্দ্রা, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। যদি আপনি রেজাল্ট দেখেন, রেজাল্ট অত্যন্ত সুন্দর। যেমন ধরুন কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে যদি দেখেন, যে গত মার্চে ছিল 35,452 কোটি টাকার সেলস, এবারে সেটা হয়ে গেছে প্রায় 25% বা 20%, মোর দেন 20% গ্রোথ করেছে, 42,599 কোটি টাকার কাছাকাছি। প্রফিটও প্রায় 15-20% মতো গ্রোথ করেছে, 3125 থেকে 3542 কোটি। অ্যানুয়াল ভিত্তিতে যদি দেখেন, ইয়ারলি ভিত্তিতে, গত বছর ছিল, গত মার্চে ছিল 1,39,000 কোটি টাকার সেলস, এবারে যেটা হয়েছে 1,60,000 কোটি টাকার সেলস। ক্লিয়ার? প্রায় ধরুন 17-18%। প্রফিট ও প্রায় 15%-এর কাছাকাছি ইনক্রিজ হয়েছে, 12,270 কোটি টাকা থেকে 14,073 কোটি টাকা। এবং শেয়ারটাও যদি দেখেন, দীর্ঘদিন ধরে কিন্তু শেয়ারটার মধ্যে একটা মুভমেন্ট আশা করা যাচ্ছে। অনেক নিচে আসার পরে ফ্রেন্ডস দীর্ঘদিন ধরে কনসলিডেশন করে, এবারে কিন্তু মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল, এবং সেই ব্রেকআউটে তার যে লেভেলটাও কিন্তু অনেকটা বড় হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, সেটা পরে আমরা টেকনিক্যালি ডিসকাশনে এগুলো করব। এখন ভেরি আর্লি টু প্রেডিক্ট অল দিস থিংস। ফ্রেন্ডস, ক্যাম্পস এর রেজাল্ট এসছে। ক্যাম্পস মানে যারা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করে, ক্যাম্পস কম্পিউটারাইজ ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড, তারা তাদের যে দেখিয়ে মানে রেজাল্ট দেখিয়েছে, রেজাল্ট খুব ভালো এসছে। ফার্স্ট অফ অল হচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে, ইয়ার অন ইয়ার ভিত্তিতে 114 কোটি টাকা যেটা ছিল,
সেটা হয়েছে এবারে, মানে 103 কোটি টাকা যেটা ছিল সেটা এবারে হয়েছে 114 কোটি টাকা, এবং 310 কোটি টাকা যেটা ছিল সেটা হয়েছে 356 কোটি টাকা। ঠিক আছে। আর কোম্পানি অ্যানুয়াল ডিভিডেন্ড দিয়েছে 19 রুপিজ পার শেয়ার। ফ্রেন্ডস, অনেকেই জিজ্ঞেস করেছিলেন ডিভিডেন্ড কিন্তু এবারে আপনাদের অ্যাকাউন্টে আসতে শুরু করবে। ডিভিডেন্ড এই যে ফাইন্যান্সিয়াল শেষ হয়ে যাওয়ার পরে, বিশেষ করে মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু হিউজ ডিভিডেন্ড আপনারা আপনাদের কোম্পানিতে, মানে আপনাদের এতে দেখতে পাবেন, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে আসবে। ক্যাম্পসটাকে কিন্তু ফ্রেন্ডস আপনারা স্টাডি করুন, কারণ ক্যাম্পসের যদি আপনি চার্টটা দেখেন, অনেক উপরে যাওয়ার পরে একটা শার্প কারেকশন দিয়েছিল, এবং এই শেয়ার যখন মার্কেটের বুল মার্কেট চলবে তখন কিন্তু এদের আপমুভ চলবে। আবার মার্কেটে যখন শার্প কারেকশন আসবে এরা কিন্তু, কারণ কি, মার্কেট পার্টিসিপেশনের ওপরে, যেভাবে সিডিএসএল আছে, যেভাবে বিএসসি আছে, যেভাবে এনএসসি যদিও এখনো লিস্টিং হয়নি, একইভাবে ক্যাম্পসও কিন্তু যখন, মানে এই এইচডিএফসি, এমসি, এরাও কিন্তু একইভাবে যখন মার্কেট উপরে যাবে তখন কিন্তু তারা ভালো মুভমেন্ট দেখায়। ফ্রেন্ডস, শেয়ারটা 5200 লেভেল থেকে, 52-5300 লেভেল থেকে কারেক্ট হয়ে প্রায় 3000 কাছাকাছি চলে আসার পরে এখন 3800 কাছাকাছি ঘোরাঘুরি করছে। আর একটা যদি ডিপ আসে 3200-3300 পর্যন্ত, গুড প্লেস টু বাই, অ্যান্ড টার্গেট হচ্ছে অ্যাটলিস্ট প্রিভিয়াস টার্গেট যেটা 5200 কাছাকাছি, এটাকে এক্সপেক্ট করা যেতে পারে, বাট ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। কথা হবে পরের এপিসোডে।